নমস্কার। পারুল প্রকাশনীর 4G ডিজিটাল প্ল্যাটফর্মে আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আজকের এই যে লাইভ ক্লাস 4G ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটা পারুল প্রকাশনী থেকে তোমাদের জন্য আয়োজিত হচ্ছে, সেখানে আমি ডক্টর মৃন্ময় দে, রানাঘাট ভারতীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি তোমাদের সামনে এসেছি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে দশম শ্রেণীর রাসায়নিক বন্ধন, যার ইংলিশটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। তোমরা জানো এর আগে আমি এই বিষয়টি নিয়ে, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করেছি দুদিন ধরে। আজকে আমরা মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে সাধারণত কীরকম প্রশ্ন আসে এবং সেরকম প্রশ্ন উত্তর পর্ব আমরা এখানে করার চেষ্টা করব। ওকে, বেশ, তাহলে আমরা শুরু করে দিই। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং। সাধারণত এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন এসে থাকে, যেমন ধরা যাক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, যেটাকে আমরা বলে থাকি MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে কি হয়, এখানে একটা প্রশ্নের অনেকগুলো অপশান দেওয়া থাকে, সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হয়। তো আমরা তোমাদের এই চ্যাপ্টার থেকে বিভিন্ন বইয়ের অনুশীলনীগুলো থেকে কীরকম কী প্রশ্ন এসে থাকে এবং মাধ্যমিকে সাধারণত কীরকম প্রশ্ন এসে থাকে, আমরা এই সবটা নিয়ে একটা ওভারঅল একটা আলোচনা করব। আজকের আলোচনাটা মূলত হবে প্রশ্নোত্তর, কিন্তু এই প্রশ্নোত্তর করতে গিয়েও আমরা একটু লজিক্যালি ব্যাপারটা, শুধু প্রশ্ন শুধু উত্তর এমনটা আমরা চেষ্টা করব না। আমরা চেষ্টা করব এমনভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করা যাতে করে তোমাদের পুরো ব্যাপারটাই ইজি হয়। ওকে, তো শুরু করি। যেমন ধরা যাক একটা প্রশ্ন দিয়েছে, আয়নীয় যৌগটি হলো, বলে অপশান দিয়েছে অনেকগুলো, মিথেন, গ্লুকোজ, জল, খাদ্য লবণ। কি কি আছে? দিয়েছে মিথেন, দিয়েছে কি গ্লুকোজ, দিয়েছে জল, আর দিয়েছে খাদ্য লবণ। এদের মধ্যে আমাকে বেছে নিয়ে লিখতে হবে যে কোনটা হলো আয়নীয় যৌগ। মিথেনের সংকেত কি? CH4, গ্লুকোজ C6, H2O6, জলের সংকেত H2O, আর খাদ্য লবণ হচ্ছে যেটা আমাদের প্রত্যেক দিন লাগে NaCl বা সোডিয়াম ক্লোরাইড। এবার বলেছে কোনটা আয়নীয় যৌগ। আমরা যখন আয়নীয় যৌগ পড়েছি তখন আমরা দেখেছি এই যে তিনটে, এই তিনটেই হচ্ছে সমযোজী যৌগ। তাহলে উত্তর কোনটা? অবশ্যই না আদার দেন খাদ্য লবণ। তাহলে এখানে যদি উত্তরটা চায় তাহলে আমাদের উত্তর হবে খাদ্য লবণ। ওকে, নেক্সট প্রশ্ন একটা বলেছে সমযোজী যৌগটি হলো, জাস্ট উল্টো প্রশ্ন। সমযোজী যৌগটি হলো, মানে চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশন কি কি? আমরা অপশনগুলো লিখে ফেলি। চারটে অপশনের মধ্যে একটা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, একটা হচ্ছে HCl, আর একটা হচ্ছে NaF। তাই এই অ্যান্সারটা আমরা রাখা যাবে না, কারণ নাও হতে পারে। দেখে নিই লজিক্যালি কি হয়। LiH কিভাবে হয়? এটা হয় Li প্লাস H মাইনাস, এটা হয় ক্যালসিয়াম 2 প্লাস অক্সিজেন 2 মাইনাস। HCl নিয়ে একটু পরে বলছি, Na প্লাস এটা H মাইনাস হয়। এইভাবে যৌগগুলো সাধারণত হয়ে থাকে। এখানে কি হয়, লিথিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে হাইড্রোজেনে যায়, ফলে লিথিয়ামটা প্লাস হয় আর হাইড্রোজেনটা মাইনাস হয়। ক্যালসিয়াম থেকে দুটো ইলেকট্রন অক্সিজেনে যায়, ফলে ক্যালসিয়াম 2 প্লাস হয়, অক্সিজেন 2 মাইনাস হয়। আর NaF সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ওইখানে চলে যায় শেষ কক্ষে, তাই জন্য Na প্লাস এবং F মাইনাস হয়ে থাকে। কিন্তু এখানে একটু কনফিউশনাল কোশ্চেনটা দেওয়া আছে, এটাকে খেয়াল রাখতে হবে। H এর দুরকম হয়, আমি যখন বলেছিলাম তখন তোমাদের বলেছিলাম H এর দুরকম হতে পারে। একটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড যৌগ, আর একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যৌগ। আমরা ধরে নিচ্ছি যেহেতু তিনটেই আয়নীয় যৌগ গঠন করছে, তাহলে এটা নিশ্চয়ই হাইড্রোজেন ক্লোরাইড যৌগই বোঝানো হচ্ছে। তাহলে হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে কি হয়, হাইড্রোজেন আর ক্লোরিন, এখানে কি হয়, এখানে এই শেয়ারিংটা হয়। এই শেয়ারিংটা হলে কি হবে, এদের মধ্যে একটা সমযোজী বন্ধন গঠিত হবে। তাহলে এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে HCl। ওকে, বেশ। থার্ড কোশ্চেন,
বলছে যে মৌলের অণুতে ত্রিবন্ধন থাকে সেটি হলো, যে মৌলের অণুতে ত্রিবন্ধন থাকে সেটি হলো, কি কি দিয়েছে? হাইড্রোজেন দিয়েছে, আর কি দিয়েছে? ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন। ফ্লোরিন, ক্লোরিন আর হচ্ছে নাইট্রোজেন। আমরা যদি হাইড্রোজেন সংকেতটা এরকম H বন্ড H, ক্লোরিনটা হচ্ছে F বন্ড F, ক্লোরিনটা হচ্ছে Cl বন্ড Cl, আর নাইট্রোজেনটা হচ্ছে N ট্রিপল বন্ড N। ওকে, তাহলে বলেছে কি কোনটার মধ্যে ত্রিবন্ধন আছে, সমযোজী ত্রিবন্ধন। এটা তো এক বন্ধন, এক বন্ধন, এক বন্ধন, তাহলে এটাই অবশ্যই উত্তর হবে। তাহলে সমযোজী ত্রিবন্ধন আছে যে প্রশ্নটায়, যে অপশনটা, সেটা হচ্ছে নাইট্রোজেন, সংকেতটা অনেকটা এরকম। ওকে, এবার নাম্বার 4 বলেছে যে যৌগের অণুতে দুটি দ্বিবন্ধন আছে তা হলো, দুটি দ্বিবন্ধন অর্থাৎ ডাবল বন্ড থাকতে হবে, একটা হলে হবে না, থাকতে হবে কটা? দুটো। তাহলে দেখি কি কি অপশন দেওয়া আছে এবং তাদের প্রত্যেকের আমরা চেষ্টা করবো স্ট্রাকচার আঁকা, তাহলে সেখান থেকে একটা কোশ্চেনের আইডিয়াটা পেয়ে যাবো। কি কি আছে? C2H4 CO2, C2H4 একটা অপশন দিয়েছে, একটা দিয়েছে CO2। ওকে, নেক্সট দিয়েছে জল এবং C2H2, জল এবং C2H2। তাহলে C2H4 এর সংকেতটা হচ্ছে C ডাবল বন্ড C, এখানে H H H H। CO2 কেমন? C ডাবল বন্ড O, C ডাবল বন্ড O। জলটা কেমন? H বন্ড O বন্ড H। C2H2 হচ্ছে C ট্রিপল বন্ড C বন্ড H বন্ড H। তাহলে প্রশ্নটা কি দিয়েছে? প্রশ্নটা দিয়েছে যে যৌগের অণুতে দুটি দ্বিবন্ধন আছে, দুটি দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন আছে, এখানে দুটো দ্বিবন্ধন আছে, এখানে দুটো এক বন্ধন আছে, এখানে একটা ত্রিবন্ধন আর দুটো এক বন্ধন আছে। তাহলে বুঝতেই পারা যাচ্ছে দুটি দ্বিবন্ধন আছে একমাত্র CO2 তে, অর্থাৎ এখানকার উত্তর হবে CO2। ওকে, বেশ। নেক্সট বলছে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না। কি কি অপশন দেওয়া আছে? এখানে অপশন আছে NaCl, NaF, আর কি দেওয়া আছে? CCl4 এবং KCl, CCl4 এবং KCl। তাহলে কি বলেছে প্রশ্নটা? প্রশ্নটা বলেছে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না কে? একটু কনসেপ্টে যাই। গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কে? যারা তড়িৎজয়ী যৌগ। তাহলে তড়িৎজয়ী যৌগগুলো বা আয়নীয় যৌগগুলো জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে সক্ষম। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা NaCl হচ্ছে একটা তড়িৎজয়ী যৌগ, তাহলে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে, এটাও করবে, এটাও করবে, কিন্তু করবে না কি? CCl4, কারণ CCl4টা হচ্ছে সমযোজী যৌগ। সমযোজী যৌগগুলো একমাত্র জল দ্রবীভূত বা গলিত অবস্থায় সাধারণত তড়িৎ পরিবহন করে না। তাহলে এখানে উত্তর হবে CCl4, যার বাংলা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, নামটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। নেক্সট বলছে কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়? কি কি দিয়েছে? আবার সেই NaCl দিয়েছে, NaF দিয়েছে, আর কি দিয়েছে? LiH KCl, LiH আর হচ্ছে KCl। NaCl কি হয়? Na প্লাস Cl মাইনাস, এখানে কি থাকে? 2 আর 8, আর এখানে 2 8 8। NaF এর ক্ষেত্রে কি হয়? Na প্লাস আর হচ্ছে মাইনাস, এখানে 2 আর 8, এখানে 2 আর 8। LiH এর ক্ষেত্রে কি হয়? Li প্লাস H মাইনাস, এখানে 2 আর এখানেও 2। KCl এর ক্ষেত্রে কি হয়? K প্লাস Cl মাইনাস, K প্লাস হচ্ছে 2 8 8, KCl হচ্ছে 2 8 8। ওকে, তাহলে দেখতেই পাচ্ছি এখানে অষ্টক সূত্র মানা হয়েছে, কারণ এখানে 8টা আছে, এখানে 8টা আছে, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা। তাহলে এই তিনটে ক্ষেত্র হবে না, তাহলে এখানে দেখো দুটো, এখানে দুটো, তাহলে এখানে বলা ডুপ্লেট রুল। তাহলে লিথিয়াম হাইড্রাইড অষ্টক সূত্র এখানে মান্য করেনি, বাট স্টেবল। তাহলে এখানে ডুপ্লেট রুল বা দ্বৈত সূত্র এখানে মান্য হয়েছে। তাহলে তোমার এখানে উত্তর হবে লিথিয়াম হাইড্রাইড। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক সময় প্রশ্ন দেয় যে অষ্টক সূত্র মান্য করেনি অথচ একটি স্টেবল যৌগ অর্থাৎ স্থায়ী যৌগ, উদাহরণ দাও। তাহলে অবশ্যই লিথিয়াম হাইড্রাইড উদাহরণ আমরা দিতে পারি। ওকে, নেক্সট বলছে রাসায়নিক বন্ধন গঠন করলে যে মৌলের পরমাণু সাধারণত ইলেকট্রন বর্জন করে। বেশ, আমরা আগের কথা বুঝে নিই। ইলেকট্রন বর্জন করবে কারা? যাদের মেটালিক প্রপার্টি রয়েছে অর্থাৎ ধাতব ধর্ম রয়েছে। তাহলে কি কি অপশন দিয়েছে আমরা দেখে নিই। এখানে অপশন দিয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ক্যালসিয়াম, অক্সিজেন। ফ্লোরিন, ক্লোরিন, ক্যালসিয়াম, অক্সিজেন। তাহলে ইলেকট্রন বিন্যাস ফ্লোরিন হচ্ছে 2,7, এর হচ্ছে 2,8,7, ক্যালসিয়াম হচ্ছে 2,8,8,2, আর এটা 2,6। তাহলে প্রশ্নটা দিয়েছে কি
প্রশ্নটা দিয়েছে রাসায়নিক বন্ধন গঠনকালে যে মৌলের পরমাণু ইলেকট্রন বর্জন করে কে বর্জন করে দেখে নিন। এখানে 7টি ইলেকট্রন আছে, তাহলে অষ্টক পূর্তি করতে গেলে এখানে একটা ইলেকট্রন তাহলে কি করতে হবে, এখানে একটা ইলেকট্রন আসতে হবে, এখানেও একটা ইলেকট্রন আসতে হবে, এখানে 2টি ইলেকট্রন আসতে হবে। কিন্তু এখানে এই 2টি ইলেকট্রন যদি বের করে দেয় তাহলে কিন্তু ইলেকট্রন বর্জন করা সম্ভব, কারণ এখানে তাহলে 8টা হয়ে যাবে, আসতে হবে অষ্টক পূর্তি হয়ে যাবে। তাহলে একমাত্র ক্যালসিয়াম, এই কটা উদাহরণের মধ্যে এখন ক্যালসিয়াম এখানে কি করতে পারে, ইলেকট্রন বর্জন করার ক্ষমতা রাখে। ওকে, নেক্সট বলছে কোনটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, কি কি আছে, CH4, জল, NaCl, N2। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোন যৌগের বেশি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় সাধারণত তড়িৎচুরী যৌগের। তাহলে তড়িৎচুরী যৌগ বা আয়নীয় যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়ে থাকে। তাহলে এটা সমযোজী, জল সমযোজী, নাইট্রোজেন সমযোজী। তাহলে সমযোজী হলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে, কম হবে। আর NaCl যেহেতু তড়িৎযোজী বা আয়নীয় যৌগ গঠন করে, তাই জন্য NaCl এর এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। তাহলে এখানে উত্তর কি হবে, NaCl। বেশ, নেক্সট বলছে কোন যৌগটির স্বতন্ত্র অস্তিত্ব নেই, কি কি অপশন দিয়েছে, এখানে অপশন দিয়েছে, অপশন আমরা লিখবো। স্বতন্ত্র অস্তিত্ব নেই কার, আমরা আগেই তোমাদের সঙ্গে যখন পড়িয়েছিলাম ব্যাপারটা আলোচনা করেছিলাম তখন তোমাদেরকে বলা হয়েছিল স্বতন্ত্র অস্তিত্ব নেই এমন যৌগের যেটা সাধারণত ল্যাটিস গঠন করতে পারে। ল্যাটিস কারা গঠন করতে পারে, সাধারণত আয়নীয় যৌগগুলো ল্যাটিস গঠন করতে পারে। তাহলে দেখি কি কি অপশন দিয়েছে, CO2, C2H4, CH4 and CO। তাহলে কি বলেছে, স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই। তাহলে এখানে দেখা যাবে আমাদের তাহলে টার্গেট কি হবে, স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই কাদের, যারা ল্যাটিস গঠন করতে পারে। কারা ল্যাটিস গঠন করতে পারে, যারা তড়িৎযোজী বা মানে আয়নীয় যৌগ গঠন করতে পারে। তাহলে এখানকার মধ্যে তড়িৎযোজী বা আয়নীয় যৌগ কোনটা দেখে নিই, CO2 অবশ্যই সমযোজী যৌগ, তাহলে এটা হবে না। C2H4 সমযোজী যৌগ, এটাও হবে না। CH4 সমযোজী যৌগ, এটাও হবে না। তাহলে ক্যালসিয়াম অক্সাইড এটাই একমাত্র তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ, অর্থাৎ এটা স্বতন্ত্র অণুর কোনো অস্তিত্ব নেই। তাহলে এখানে উত্তর হবে CaO। ওকে, বেশ, আরো একটা এমসিকিউ আমরা করে নিই, এখানেই থাকে। বলছে একটি ধ্রুবীয় দ্রাবক হলো, কি কি দিয়েছে ধ্রুবীয় দ্রাবক, অ্যালকোহল। নেক্সট কি দিয়েছে, নেক্সট দিয়েছে বেনজিন, জল, কেরোসিন। জল আর হচ্ছে কেরোসিন। বলেছে এদের মধ্যে ধ্রুবীয় দ্রাবক কোনটা, এদের মধ্যে অ্যালকোহল, বেনজিন এবং কেরোসিন এই তিনটে হলো অধ্রুবীয় দ্রাবক, কারণ এগুলো প্রত্যেকটা অর্গানিক কম্পাউন্ড। সাধারণত অর্গানিক কম্পাউন্ডগুলো অধ্রুবীয় দ্রাবক হয়ে থাকে। তাহলে জলটা কি হবে ধ্রুবীয় দ্রাবক, কারণ এর দুটো পোল রয়েছে, জলটা এরকম ভাবে থাকে। তাহলে এখানে একটা পার্শিয়াল পজিটিভ, এটা পার্শিয়াল পজিটিভ, আর এটা পার্শিয়াল নেগেটিভ। তাহলে দুটো পোল তৈরি হলো, অর্থাৎ জলটা হচ্ছে ধ্রুবীয় দ্রাবক আর বাকি সবগুলো হচ্ছে অধ্রুবীয় দ্রাবক। নেক্সট বলছে নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, 6, 7, 4 এবং 8। চারটা অপশন দিয়েছে, 6 নাকি 7 নাকি 4 নাকি 8। আমরা আগেই পড়েছিলাম যখন সংজ্ঞা পড়েছিলাম, বন্ধন, রাসায়নিক বন্ধনের সংজ্ঞা যখন পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে নিষ্ক্রিয় মৌলের গঠন কাঠামো লাভ করার চেষ্টাতেই এই ঘটনাগুলো ঘটে। তাহলে নিষ্ক্রিয় মৌলের গঠন কাঠামোটা কি, এদের শেষ কক্ষে স্থায়ী ইলেকট্রন বিন্যাস থাকবে। স্থায়ী বলতে হয় দুটো হিলিয়ামের মতো, কারণ যতগুলো নিষ্ক্রিয় মৌল আছে তাদের মধ্যে হিলিয়ামের দুটো ইলেকট্রন থাকে শেষ কক্ষে, তাই জন্য ডুপ্লেট রুল ফলো করে। আর বাকিগুলো অষ্টক সূত্র ফলো করে, কারণ এদের লাস্ট সাইডে 8টা ইলেকট্রন থাকে। এখানে বলা উচিত ছিল হিলিয়াম বাদে বাকি নিষ্ক্রিয় মৌলগুলির ক্ষেত্রে, এই কথাটা বলেনি, কিন্তু আমাদের যেহেতু 2 অপশনটা এখানে নেই, ফলে আমাদেরকে বাকিগুলোর ক্ষেত্রেই ভেবে নিতে হবে, সেটা হচ্ছে 8। তাহলে উত্তর হচ্ছে 8, কারণ নিষ্ক্রিয় মৌলগুলির পরমাণুর সর্বশেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকে। বলছে আয়নীয় বন্ধন গঠিত হয় কার কার মধ্যে, 4টা অপশন দেওয়া আছে, 2টি ভিন্ন ধাতব মৌলের পরমাণুর মধ্যে। আচ্ছা, দুটো ধাতুর মধ্যে কখনো কি আয়নীয় বন্ধন হতে পারে, হতেই পারে না, কারণ কি সাধারণত ধাতুগুলো ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন হয়। তাহলে দুটো যদি ভিন্ন ধর্মী আয়ন না হয়, মানে ক্যাটায়ন আয়ন যদি না হয়, তাহলে কি করে আয়নীয় যৌগ হবে, তাহলে এখানে এটা হওয়া উচিত নয়। নেক্সট অপশন বলেছে দুটি একই মৌলের পরমাণুর মধ্যে, দুটি একই মৌলের পরমাণুর মধ্যেও এটা হওয়া উচিত নয়, কারণ আয়নীয় যৌগ, ধরা যাক নাইট্রোজেন NN, তাহলে দুটো নাইট্রোজেনের মধ্যে সমযোজী বন্ধন হচ্ছে, আয়নীয় বন্ধন তো হচ্ছে না।
অক্সিজেন ও ও, তাহলে অক্সিজেনের মধ্যে কি হচ্ছে, সমযোজী বন্ধন হচ্ছে, আয়নীয় বন্ধন কিন্তু হচ্ছে না। তাহলে দুটি একই মৌলের পরমাণুর মধ্যে, তো অপশনটা ঠিক নয়। থার্ড অপশন দিয়েছে দুটি ভিন্ন অধাতব মৌলের পরমাণুর মধ্যে। ধরা যাক HCl হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে, তাহলে H এবং Cl দুটোই কিন্তু অধাতব মৌল, তাহলে এদের মধ্যেও কিন্তু সাধারণত আয়নীয় বন্ধন গঠিত হচ্ছে না। তাহলে 4 অপশনটা কি আছে? লাস্ট অপশন হচ্ছে একটি ধাতব এবং একটি অধাতব মৌলের পরমাণুর মধ্যে। এটাই হবে। কেন হবে? কারণ ধাতব মৌলের পরমাণু সাধারণত ইলেকট্রন বর্জন করে এক বা একাধিক এবং ক্যাটায়নে পরিণত হয়, আর অধাতব মৌলের পরমাণু সাধারণত এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করে। এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন যেহেতু দুটো বিপরীত চার্জযুক্ত আধানযুক্ত দুটো আয়ন, তাদের মধ্যে কী হবে, একটা তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করবে। তাই জন্য এটাই অপশন হওয়া উচিত, কারণ আয়নীয় বন্ধন তবেই গঠিত হবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? কি কি অপশন দিয়েছে? অপশন দিয়েছে HCl, NaCl, NiH, Cl, HCl, NaCl, NiH, Cl, NiH, Cl বলেছে কোনটির মধ্যে সমযোজী বন্ধন। এটা 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 তো অবশ্যই সমযোজী নয়, আমরা আগেই জেনেছি, কারণ এরা প্রত্যেকেই করেসপন্ডিং আয়নে ভেঙে যায়। NaClটা Na+, Cl-, NiHটা Ni+, H-, আর কি আছে CaO, Ca2+, Oxygen2-। HClটা এখানে একটা বলা উচিত ছিল, HClটা হাইড্রোজেন ক্লোরাইড বা গ্যাস, এটা বলা উচিত ছিল, কিন্তু যেহেতু বলেনি আর বাকি তিনটে যেহেতু হচ্ছে না, ফলে ধরে নিতে হবে এটা গ্যাসীয় অবস্থাটাই বলা হচ্ছে। তাই জন্য এটাই হবে উত্তর। এটা হচ্ছে সমযোজী বন্ধন, এখান থেকে তৈরি হয়। বলছে একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হলো একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ। তারপরে কি হচ্ছে, যে যৌগগুলো বলেছে তাদের স্ট্রাকচারগুলো কাটার চেষ্টা করবো, সেখান থেকে আমরা বেছে নিতে পারবো যে কার ত্রিবন্ধন আছে। কি কি দিয়েছে? জল, CO2, C2H2, CH4, জল, CO2, C2H2 আর CH4, জল, CO2, C2H2 আর হচ্ছে CH4। জলের সংকেতটা হচ্ছে এরকম, স্ট্রাকচারটা হচ্ছে এরকম। CO2 আমরা আগেই করেছি, C2H2 হচ্ছে এটা, আর CH4টা হচ্ছে, তাহলে দেখতেই পাচ্ছি ত্রিবন্ধন একমাত্র এখানেই রয়েছে। বাকি জলের মধ্যে কি রয়েছে? দুটো এক বন্ধন আছে, কার্বন ডাইঅক্সাইড দুটো দ্বিবন্ধন আছে, CH4 চারটে এক বন্ধন আছে, কিন্তু C2H2 একটা ত্রিবন্ধন আর দুটো এক বন্ধন আছে। তাহলে এটাই হবে অবশ্যই উত্তর। বলছে নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত হয়? কি কি দিয়েছে? নিচে সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, ন্যাপথালিন, গ্লুকোজ। সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, ন্যাপথালিন, আর একটা হচ্ছে গ্লুকোজ। একবার দেখে নিন অপশন আমরা ঠিক দিয়েছিলাম কিনা। হ্যাঁ, কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত, আয়ন দ্বারা গঠিত হয়। তাহলে আয়ন দ্বারা গঠিত হয় কে? অবশ্যই তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। তাহলে এখানে দেখতে পাচ্ছি গ্লুকোজ সমযোজী, তাহলে এটা অবশ্যই হবে না। ন্যাপথালিন সমযোজী যৌগ, এটা হবে না। এটা HCl, এটা NaCl, এই দুটোর মধ্যে কিছু একটা হবে। কিন্তু দেখো এখানে আয়নীয় যৌগ করে NaCl, তাহলে HCl নিশ্চয়ই এখানে হাইড্রোজেন ক্লোরাইড বোঝাতে চাইছে বা গ্যাসীয় অবস্থা বোঝাতে চাইছে, তাহলে এটাও হবে না, তাহলে সমযোজী। তাহলে অবশ্যই উত্তর NaCl, কারণ এখানটাতে Na+, Cl- দুটো আয়নের সম্ভাবনা থাকে। নেক্সট বলছে কোন ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? কি দিয়েছে? NaCl, LiH, KCl, CO, LiH, KCl আর CO, এই টাইপের একটা প্রশ্নের উত্তর আমরা করেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি লিথিয়াম হাইড্রাইড একটা হবে, কারণ লিথিয়াম হাইড্রাইডটা ভেঙে যাওয়ার Li+ আর হচ্ছে H-। Li+ এর ইলেকট্রন বিন্যাস 2, এরও 2, ফলে এখানে অষ্টক সূত্র কিন্তু এখানটাতে অবশ্যই মান্য হচ্ছে না। বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু অষ্টক সূত্র মানা হচ্ছে, কারণ NaClটা হয়ে যায় Na+, Cl-, এটা যেহেতু আগে আলোচনা করেছি আর ডিটেলসে বলছি না। এরও 8টা থাকে। KCl যখন K+ এবং Cl- হয়, তখন K+ হলো লাস্টের 8টা, Cl- হলো লাস্টের 8টা থাকে। Ca2+ এবং Oxygen2- এখানে ভেঙে হয়। ক্যালসিয়াম 2+ হলো শেষ কক্ষে 8টা, Oxygen2- হলো শেষ কক্ষে 8টা ইলেকট্রন থেকে থাকে। এবার বহু বিকল্প ভিত্তিকের মোটামুটি কিছু কিছু প্রশ্ন উত্তর আমরা করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কীরকম? যেমন ধরা যাক একটা প্রশ্ন এসছে, ম্যাগনেসিয়াম পরমাণুর যোজন কক্ষে কটি ইলেকট্রন থাকে?
তাহলে ম্যাগনেসিয়াম পরমাণু, তাহলে ম্যাগনেসিয়াম পরমাণু যোজন কক্ষ মানে কি? যোজন কক্ষ মানে যে কক্ষটা শেষ কক্ষ। তাহলে ম্যাগনেসিয়ামের আমাদের সবার আগে জানতে হবে কারণ ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত। আমরা জানি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো 12। তাহলে 12 যদি হয়ে থাকে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 2। তাহলে কে কক্ষে রয়েছে দুটো, এল কক্ষে 8টা, আর এম কক্ষটা এই মুহূর্তে শেষ কক্ষ, তাহলে সেখানে রয়েছে দুটো। তাহলে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষে কত ইলেকট্রন? যোজন কক্ষে 2 ইলেকট্রন রয়েছে। ওকে, নেক্সট বলছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে হিলিয়াম পরমাণু। হিলিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষে কত ইলেকট্রন আছে? আমরা যদি পর্যায় সারণীতে মানে মৌলগুলোকে পরপর আমরা বলতে থাকি তাহলে দেখব প্রথম হাইড্রোজেন পড়ে, দেন হিলিয়াম। তাহলে হিলিয়াম হচ্ছে 2 নম্বর মৌল। তাহলে 2 নম্বর মৌল যদি হিলিয়াম হয়ে থাকে তাহলে তার ইলেকট্রন নাম্বার হবে 2 এবং প্রথম কক্ষে যদি ইলেকট্রন থাকে অর্থাৎ হিলিয়ামের সর্ববহিস্থ কক্ষ। হিলিয়ামের তো একটাই কক্ষ, তাহলে ওটাই প্রথম কক্ষ, ওটাই সর্ববহিস্থ কক্ষ। তাহলে এখন ইলেকট্রন থাকে কটা? 2। নেক্সট প্রশ্ন বলছে সমযোজী যৌগের একটি ধর্ম উল্লেখ করো। অনেক ধর্ম রয়েছে, আমার মতে সব থেকে ভালো ধর্ম বলবো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব কম তড়িৎযোগী যৌগের তুলনায়। তাহলে সমযোজী যৌগের একটি ধর্ম যদি উল্লেখ করতে বলা হয় আমরা যে কোনো ধর্মই বলতে পারি, কিন্তু ধরে নিচ্ছি আমরা বললাম যে সমযোজী যৌগের একটি ধর্ম হলো এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের পরিমাণ তড়িৎযোগী বা আয়নীয় যৌগের তুলনায় কম। নেক্সট, কে ও সিএল পরমাণু যুক্ত হয়ে কিরূপ যোজ্যতা গঠন করে। তাহলে দেখি কে এবং সিএল কি আছে। তাহলে কি বললাম? কে এবং সিএল। তাহলে কে আর হচ্ছে সিএল। তাহলে কে ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত? কে তে মোট কত ইলেকট্রন আছে? কে তে আছে মোট 19টা ইলেকট্রন। তাহলে 2, 8, 8, 1 আর সিএল আছে 17টা, তাহলে 2, 8, 7। তাহলে দেখতেই পাচ্ছি এখানে শেষ কক্ষে রয়েছে একটা এই মুহূর্তে, আর ক্লোরিনের শেষ কক্ষে রয়েছে 7টা। তাহলে ক্লোরিন যদি অষ্টপূর্তি করতে চায় তাহলে এখানে একটা ইলেকট্রন আসতে হবে, আর এখানে যদি অষ্টপূর্তি করতে হয় তাহলে এই ইলেকট্রন যদি বের করে দেয় তাহলে এটা হয়ে যাবে শেষ কক্ষ। তাহলে এটাই করবে। তাহলে কি করবে? এখান থেকে একটা ত্যাগ করবে। তাহলে এখান থেকে একটা ত্যাগ করে কি করবে? তাহলে কে এটা হয়ে যাবে কে প্লাস, আর সিএলটা সেটা গ্রহণ করা হবে সিএল মাইনাস। এবার এদের মধ্যে তাহলে কি হবে? তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস করবে 2, 8, 8 আর এখানে 2, 8, 8। তাহলে প্রত্যেকেরই শেষ কক্ষে কটা করে ইলেকট্রন হবে? 8টা করে। তাহলে অষ্টপূর্তি হয়ে গেল। এইবার কি হবে? এই দুটোই যেহেতু অপোজিটলি চার্জ পার্টিকেল, ওদের মধ্যে একটা তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করবে। এই তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করার ফলে কি হবে? এখানে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ গঠিত হবে। তাহলে এখানে বলেছে কিরূপ যোজ্যতা গঠন করে? তড়িৎ যোজ্যতা গঠন করে। প্রশ্ন অনুযায়ী উত্তর লিখতে হবে। যদি কিরূপ যোজ্যতা বলেছে তাহলে বলতো তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা গঠিত হয়। যদি বলতো কিরূপ যৌগ গঠন করে তাহলে বলতো তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ গঠিত হয়। নেক্সট প্রশ্ন বলছে একটা, জল সমযোজী না তড়িৎযোজী? জলের স্ট্রাকচারটা কি? জলটা হচ্ছে এরকম, জলে একটা ইলেকট্রন থাকে, হাইড্রোজেনে অক্সিজেনের কটা থাকে? অক্সিজেন থাকে 6টা, 1, 2, 3, 4, 5, 6। আর হাইড্রোজেন একটা করতে, হাইড্রোজেন কি হলো? ডুপ্লেট ফলো করলো। আর অক্সিজেনের কথা একটা করতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে কি হলো? এইভাবে গঠন করলো, তখন অক্সিজেন বন্ড হাইড্রোজেন, বন্ড হাইড্রোজেন আর অক্সিজেনের সঙ্গে দুটো লোন পেয়ার। তাহলে এটা হচ্ছে সমযোজী যৌগ। তাহলে যদি বলা হয় জল সমযোজী না তড়িৎযোজী, তাহলে অবশ্যই বলতে হবে জল হচ্ছে সমযোজী যৌগ। নেক্সট প্রশ্ন বলছে তড়িৎযোজী যৌগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আমরা কিছুক্ষণ আগে সমযোজী যৌগের একটা বৈশিষ্ট্য বলেছিলাম, তাহলে ঠিক উল্টোটা বলতে পারি ইচ্ছা করলে, বা অন্য পয়েন্টও বলতে পারি, যা খুশি, যে কোনো একটা ভ্যালিড পয়েন্ট বললেই উত্তরটা হবে। কিন্তু যেহেতু কিছুক্ষণ আগে আমি একটা সমযোজী যৌগের উদাহরণ দিয়েছিলাম, ফলে বৈশিষ্ট্যের উদাহরণ দিয়েছিলাম, ফলে তার উল্টোটা বললেই এখানে আমার মতে বেশি ভালো হবে, কারণ সেটা আমার পক্ষে বলতে সুবিধা, তোমাদের পক্ষে হয়তো বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে কি, আমরা বলেছিলাম সমযোজী যৌগগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়। তাই এখানে কি বলতে হবে? তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে বলতে হবে তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সমযোজী যৌগগুলির তুলনায় বেশি হয়ে থাকে। ওকে, বেশ। নেক্সট বলছে যোজক ইলেকট্রন কাকে বলে? যোজক, যোজক মানে যে যুক্ত করে। তাহলে যে ইলেকট্রন যুক্ত করে, কোন ইলেকট্রন যুক্ত করে? আমরা আগের দিন বলেছিলাম, প্রথম দিন বলেছিলাম এই চ্যাপ্টার পড়ানোর সময়, যে ইলেকট্রনটা সর্ববহিস্থ কক্ষে থাকে। তাহলে কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষ, সেটাকে আমরা বলি যোজক কক্ষ বা যোজন কক্ষ, ইংলিশে বলি ভ্যালেন্স শেল। তাহলে সেই কক্ষে মানে শেষ কক্ষে যে ইলেকট্রন থাকে
তাকে বলা হয় যোজক ইলেকট্রন বা যোজন ইলেকট্রন। নেক্সট প্রশ্ন বলছে একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2,8,1 যদি হয় তাহলে সেটা তড়িৎযোজী ও সমযোজী করবে। তাহলে ইলেকট্রন বিন্যাস 2,8,1, তাহলে এখানে কি হবে, শেষ কক্ষে একটি ইলেকট্রন আছে, তাহলে ও যদি অষ্টক পূর্তি করতে চায় তাহলে এখান থেকে একটি যদি বের করে তাহলে এটা হবে শেষ কক্ষ, তাহলে 8টা হয়ে গেল। অথবা এখানে 7টি ইলেকট্রন আনতে হবে, তাহলে এখানে 8টা হবে। কোনটা সহজ, একটা বের করে দেওয়া সহজ। তাহলে কি করবে, একটি ইলেকট্রন বের করে দেবে, তাহলে কি হবে 2,8। তাহলে এখানে কি হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি সোডিয়াম, তাহলে সোডিয়াম থেকে একটা বেরিয়ে গেলে কি হবে, Na প্লাস। তাহলে যেহেতু ক্যাটায়ন তৈরি হলো অর্থাৎ একটা চার্জ যুক্ত আয়ন তৈরি হলো, তাই জন্য কি হবে, এটা অবশ্যই আয়ন, যেহেতু তারা আয়নীয় যোজ্যতা বা আয়নীয় যৌগ গঠন করবে। তাহলে এখানে বলেছে তড়িৎযোজী না সমযোজী, তাহলে অবশ্যই তড়িৎযোজী যৌগ গঠিত হবে। নিয়ন পরমাণুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? আমরা আগেই বলেছি যে নিষ্ক্রিয় মৌলগুলির ক্ষেত্রে একমাত্র হিলিয়াম ছাড়া বাকি সকলেরই শেষ কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে। তাই জন্যই একটা সূত্র আমরা বলেছিলাম, তার নাম ছিল অষ্টক সূত্র। তাহলে নিয়ন যেহেতু নিষ্ক্রিয় মৌল, তাই জন্য এর সর্বশেষ কক্ষে অবশ্যই 8টা ইলেকট্রন থাকবে। বলছে অষ্টক ব্যতিক্রমী সুস্থিত ক্যাটায়নের একটি উদাহরণ দাও। আমরা এক্ষুনি উদাহরণ দিয়েছিলাম একটা এমন একটা যৌগ যেটাতে অষ্টক সূত্র পূর্ণ হয়নি কিন্তু যৌগটা স্থায়ী। তাহলে লিথিয়াম হাইড্রাইড কিভাবে ভেঙে হয়েছিল, Li প্লাস আর হচ্ছে H মাইনাস, এখানে দুটি ইলেকট্রন থাকে, এখানে দুটি ইলেকট্রন থাকে, তাহলে এখানে অষ্টক পূর্তি হয়। তাহলে অষ্টক পূর্তি হয়নি এমন একটি সুস্থিত ক্যাটায়ন হলো Li প্লাস, আমরা বলতেই পারি। ওকে, বেশ। এইবার আমরা এই প্রশ্নের উত্তর যদি বলি Na ও Cl এদের মধ্যে পরস্পরের সঙ্গে কি যোজ্যতা হবে, এটা তোমাদের বহু পরিচিত একটা জিনিস। Na ও Cl, Na তে কটা ইলেকট্রন থাকে, Na থাকে 11টা আর Cl থাকে 17টা, তাহলে 2, 8, 7। তাহলে বুঝতেই পারছো এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে কি Na প্লাস, আর এখানে একটা ইলেকট্রন চলে যাবে Cl মাইনাস। তাহলে কি হবে, দুটো অপোজিট চার্জ পার্টিকেল তৈরি হবে এবং এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, অর্থাৎ আয়নীয় যৌগ গঠিত হবে। তাহলে যদি এরকম প্রশ্ন আসে তাহলে বলতে হবে কি যোজ্যতায় যুক্ত হবে, আয়নীয় যোজ্যতায় বা তড়িৎ যোজ্যতায় যুক্ত হবে। আমি আগেই বলেছিলাম প্রশ্ন অনুযায়ী উত্তর লিখতে হবে। তাহলে এখানে যেহেতু কি যোজ্যতায় বলা হয়েছে তাহলে বলতে তড়িৎ যোজ্যতায় যুক্ত হবে বা আয়নীয় যোজ্যতায় যুক্ত হবে। জল ও ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কোনটি তড়িৎযোজী এবং কোনটি সমযোজী, এরকম একটা প্রশ্ন যদি এসে থাকে তাহলে আমাদেরকে বলতে হবে জল হলো সমযোজী যৌগ আর ক্যালসিয়াম অক্সাইড হলো তড়িৎযোজী যৌগ। কীভাবে হয় আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি, এছাড়া আগের দিন আমরা দেখিয়েছিলাম, তো যেটা আর বললাম না। নাইট্রোজেন অণু লুইস ডট চিত্র অঙ্কন করো। নাইট্রোজেন অণু, নাইট্রোজেনের ইলেকট্রন হচ্ছে কটা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, 7টা। তাহলে কি হবে, শেষ কক্ষে 5টা, তাহলে 1, 2, 3, 4, 5। আর একটা হাইড্রোজেনের 1, 2, 3, 4, 5, শেষ কক্ষ লিখলাম। এবার পরের স্টেপে কি হবে, পরের স্টেপের পাশাপাশি যদি এরকম ভাবে থাকে তাহলে এখানে 1, 2, 3, এখানে 1, 2, 3, 4, 5, এখানেও 4, 5। তাহলে এরা যদি নিয়ে নেয় তাহলে এখানে 8টা হয়ে গেল, আর এ যদি দেখে নিয়ে নেয় তাহলে এখানেও 8টা হয়ে গেল। তার মানে এটা দাঁড়ালো আলটিমেটলি N ট্রিপল বন্ড N, এই লোন প্যাডগুলো থেকে গেল, এগুলো হচ্ছে লোন প্যাড। ওকে, তাহলে তৈরি হলো নাইট্রোজেন অণু। এটা একটা সমযোজী ত্রিবন্ধন যুক্ত অণু নাইট্রোজেন। নেক্সট বলছে নিয়ন পরমাণুর যোজন কক্ষে, আমরা অলরেডি বলেছি, এটা আর বলবো না। হিলিয়াম পরমাণুর সবচেয়ে বাইরে কক্ষে কটা ইলেকট্রন থাকে সেটা আমরা বলেছি, 2টি ইলেকট্রন থাকে, আর নিয়নের ক্ষেত্রে 8টা থাকে সেটাও বলেছি। সমযোজী যৌগ কোন দ্রাবকে দ্রবীভূত হয়? আমরা যখন পার্থক্য করেছিলাম কোন এক সময় তখন বলেছিলাম সমযোজী যৌগগুলো সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। তাহলে এখানে বলতে হবে অধ্রুবীয় দ্রাবকে। ইথিলিন অণুতে কার্বন পরমাণুর দুটির মধ্যে কি ধরনের বন্ধন থাকে? তাহলে ইথিলিনের স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করি। ইথিলিন, ইথিলিন মানে হচ্ছে C2H4। তাহলে ইথিলিনের সাথে আমরা স্ট্রাকচার আঁকার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে এখানে দুটি কার্বন পরমাণুর মধ্যে কি ধরনের বন্ধন আছে। তাহলে ইথিলিন মানে হচ্ছে এরকম C ডাবল বন্ড C, এখানে H, এখানে H, এখানে H, এখানে H। তাহলে দুটি কার্বন পরমাণুর মধ্যে মানে এই যে দুটো কার্বন পরমাণুর মধ্যে কি আছে, সমযোজী দ্বিবন্ধন রয়েছে। তাহলে উত্তর হবে সমযোজী দ্বিবন্ধন উপস্থিত রয়েছে। বলছে কোন ধরনের যৌগে অণুর অস্তিত্ব নেই? আমরা যখন পার্থক্য করেছিলাম
তখন সেখানে বলা হয়েছিল তড়িৎদ্বয়ী যৌগগুলোর ক্ষেত্রে সেখানে অণুগুলোর সাধারণত কোনো অস্তিত্ব নেই, কারণ সবটাই আয়ন ল্যাটিস গঠন করে থাকে, আমরা বলেছিলাম। তাহলে এখানে উত্তর অবশ্যই হবে তড়িৎদ্বয়ী যৌগ। বলছে ফ্লোরিনের লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো। ফ্লোরিন, তাহলে ফ্লোরিন কটায় দেখতে হবে? 9টা। তাহলে শেষ কক্ষে 7টা, তাহলে 1 2 3 4 5 6 7। আরেকটা ফ্লোরিন আঁকি, ফ্লোরিন 1 2 3 4 5 6 7, শেষ কক্ষ রাখলাম। এবার এই দুটো ফ্লোরিন পাশাপাশি আঁকি, তাহলে এখানে 1 2 3 4 5 6 7, এখানে 1 2 3 4 5 6 7, তাহলে এই 8টা হয়ে গেল, এরও 8টা হয়ে গেল। তাহলে যেটা দাঁড়ালো এফ সিঙ্গেল বন্ড এফ, আর এখানে মোট 3টে লোন পেয়ার, এখানেও 3টে লোন পেয়ার। এটা হলো ফ্লোরিন এ লুইস ডট ওকে। বেশ, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কয়েকটা শূন্যস্থান পূরণ। যেমন ধরা যাক বলা হয়েছে আয়নীয় যৌগগুলো ড্যাশ দ্রাবকে দ্রাব্য। তাহলে আয়নীয় যৌগগুলো কি জানি দ্রাবকে দ্রাব্য হয়ে থাকে? সাধারণত আমরা জানি আয়নীয় যৌগগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। তাহলে এখানে কি করতে হবে? পুরো সেন্টেন্সটা লিখে ধ্রুবীয় নিচে একটা আন্ডারলাইন করতে হবে, কারণ ওটা শূন্যস্থান ছিল। নেক্সট, লিথিয়াম হাইড্রাইড অণু গঠন ফলে ড্যাশ সূত্র লঙ্ঘিত হয়। আমরা এটা অলরেডি অনেকবার আলোচনা করেছি। অষ্টক সূত্র লঙ্ঘিত হয়, কারণ লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম প্লাস হয় আর হাইড্রোজেনটা হাইড্রাইড আয়ন হয়, যেখানে H মাইনাস দুটি ইলেকট্রন, দুক্ষেত্রে দুটি ইলেকট্রন থাকে, পরে ডুপ্লেট রুল ফলো করে, কিন্তু মান্য হয় না কোনটা? এখন হচ্ছে লঙ্ঘিত হয়, মানে অষ্টক সূত্রটা লঙ্ঘিত হয়। নেক্সট বলছে সমযোজী যৌগের অণুগুলির মধ্যে আকর্ষণ বল ড্যাশ। সমযোজী অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কেমন হয়? খুব কম হয়ে থাকে, অর্থাৎ নিম্ন মানের হয়ে থাকে। তাহলে বলতে হবে কম বা নিম্ন মানের হয়। আরও কিছু শূন্যস্থান পূরণ যদি ভাবি, ড্যাশ যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। কোন যৌগগুলো? আমরা অলরেডি আলোচনা করেছি, তড়িৎদ্বয়ী যৌগগুলো বা আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয়ে থাকে। নেক্সট একটা প্রশ্ন এরকমভাবে আসতেই পারে, ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতাকে কী বলে? ইলেকট্রন গ্রহণ করা মানে অ্যানায়ন হওয়া, ইলেকট্রন বর্জন করা মানে সাধারণত ক্যাটায়ন হওয়া। তাহলে ক্যাটায়ন হয়ে যাওয়া মানে কি? আয়নীয় যৌগ। তাহলে আয়নীয় যোজ্যতা বা তড়িৎ যোজ্যতা গঠিত হয়। নেক্সট একটা শূন্যস্থান এরকম আসতে পারে, তড়িৎদ্বয়ী যৌগগুলির গলনাঙ্ক ড্যাশ হয়। অবশ্যই বেশি হয়, কারণ তড়িৎদ্বয়ী যৌগগুলির ক্ষেত্রে যেহেতু আকর্ষণ বলটা বেশি হয়ে থাকে, ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উভয় বেশি হয়ে থাকে। তাহলে এখানে আমরা যে গলনাঙ্ক, এটা অবশ্যই বেশি হবে। নেক্সট, সত্য মিথ্যা। সত্য মিথ্যাটা কীরকম? যেমন বলেছে অক্সিজেন অণুর গঠনে একটি দ্বিবন্ধন থাকে। তাহলে অক্সিজেন অণু স্ট্রাকচারটা আছে, অক্সিজেন আমরা জেনেছি অলরেডি, আর ভেঙে পড়ছি না। অক্সিজেন এরকম থাকে 1 2 3 4 5 6 7 1 2 3 4 দ্বিবন্ধন থাকে, অবশ্যই তারা সত্য। নেক্সট প্রশ্ন বলছে ইলেকট্রন জোড় গঠনের দ্বারা সমযোজী বন্ধন গঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি এই যে বন্ধনটা হয়েছে, এটা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে এবং সমভাবে ব্যবহারের মধ্য দিয়েই হয়েছে, এটাও সত্য। তড়িৎদ্বয়ী যৌগগুলো উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। আমরা অলরেডি আলোচনা করেছি যে হ্যাঁ, এটা একদম ঠিক, তড়িৎদ্বয়ী যৌগগুলো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেকটাই উচ্চ মানের হয়ে থাকে। নেক্সট বলছে পরমাণুগুলির মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ফ্লুরিন অণু গঠিত হয়। তাহলে ফ্লুরিনটা দেখি কীভাবে করে হয়, আমরা এখানে এঁকেছিলাম, তাহলে এরকম ভাবে ছিল। তাহলে এখানে আদান প্রদান তো হয়নি, এখানে সমভাবে ব্যবহার করা হয়। তাহলে এখানে প্রশ্নটা দিয়েছে আদান প্রদানের মাধ্যমে ফ্লুরিন অণু গঠিত হবে না, আদান প্রদান তো হয়নি। এখানে দুটো এই ইলেকট্রন ব্যবহার করেছে, আর এই ক্লোরিনের ইলেকট্রন ব্যবহার করেছে, সমভাবে ব্যবহার করেছে। তাহলে আদান প্রদান নয়, তাহলে সমভাবে ব্যবহার করে, তাহলে অবশ্যই কথাটা ভুল, বক্তব্যটা এখানে ভুল। বেশ, আর দেখা যায় কোনো সত্য মিথ্যা আছে নাকি? হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ। অবশ্যই এটা সবাই জানে, সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ বা তড়িৎদ্বয়ী যৌগ, কারণ NaCl-টা ভেঙে গিয়ে Na+ এবং Cl- হয়, Na+ Cl- পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড হয়ে থাকে। হ্যাঁ, নেক্সট, জল একটি সমযোজী যৌগ। অবশ্যই জল তো অনেকবার আমরা আঁকলাম কিছুক্ষণ আগে, জলটা অবশ্যই একটা সমযোজী যৌগ। ওকে, বেশ, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি আরও একটা প্রশ্নোত্তর আমরা এখানে আলোচনা করার চেষ্টা করি। বলেছে ম্যাগনেসিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম, সালফার। এখানে কি আছে? ম্যাগনেসিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম, সালফার। বলছে এদের মধ্যে কে ইলেকট্রন গ্রহণ করবে আর কে বর্জন করবে। তাহলে এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 2, ক্লোরিন হচ্ছে 2 7, ক্যালসিয়ামের 2 8 8 2, আর সালফার হচ্ছে 2 8 6। এই হলো ইলেকট্রন বিন্যাস। কারণ ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12, তাই জন্য এরকম বিন্যাস থাকে।
ফ্লোরিনের 9 এরকম বিন্যাস থাকে, ক্যালসিয়ামের হচ্ছে 20 এরকম বিন্যাস থাকে, আর সালফারের হচ্ছে 16 এরকম বিন্যাস থাকে। তাহলে দেখতে হবে শেষ কক্ষে দিকে থাকা। ম্যাগনেসিয়ামের শেষ কক্ষে দুটো রয়েছে, ও সহজেই ছাড়তে পারে, ইলেকট্রন বর্জন করার প্রবণতা, তাহলে এই বর্জন করবে। ফ্লোরিনের লাস্ট কক্ষে 7টা আছে, তাহলে অষ্টক পূরণ করতে গেলে কটা লাগবে? মাত্র একটা, তাহলে গ্রহণ করার প্রবণতা বেশি থাকবে, তাহলে ফ্লোরিন গ্রহণ করবে। ক্যালসিয়ামের শেষ কক্ষে কটা আছে? দুটো, তাহলে ও কি করবে? বর্জন করবে। তাহলে এরকম করে তীরগুলো যেটা দেখালাম তাহলে বর্জন করার জন্য, আর এই যে তীরগুলো দেখালাম মানে কি? গ্রহণ করা। এইগুলো বোঝালাম যে এখানে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এই ইলেকট্রন বর্জন করার প্রবণতা দেখাবে, আর ফ্লোরিন এই 7টা আর সালফারের 6টা, তাহলে এই একটা নিলে অষ্টক হয়ে যাবে আর এর দুটো নিলে অষ্টক হয়ে যাবে, ফলে ফ্লোরিন এবং সালফার এখানে ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করবে। ওকে, নেক্সট। হ্যাঁ, একটা বলেছে, একটা একটা ভালো প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন আমাদের অনেক সময় পরীক্ষায় আসে। সেটা কি হয়, আমরা যে এলিমেন্টগুলোকে চিনি, মানে তোমরা মোটামুটি 1 থেকে 20 পরমাণু বিশিষ্ট যে মৌলগুলোকে চেনো, সেগুলো হয়তো দিল না, মানে তোমাদের চেনা অক্ষরে দিল না, সেটাকে ABCD দিয়ে হয়তো দিয়ে দিল। কিরকম বলেছে? এ ও বি এর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে এ এর ইলেকট্রন বিন্যাস 2 8 1 আর বি এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত দিয়েছে? 2 7। ওকে, এবার কি বলেছে? বলেছে যে পরমাণু দুটি কি যোজ্যতা দ্বারা যুক্ত হবে, দেখে নি। তাহলে এখানে এ শেষ কক্ষে আছে একটা, আর এর শেষ কক্ষে আছে 7টা। তাহলে এ যদি এই ইলেকট্রনটাকে পরিত্যাগ করে, তাহলে এর শেষ কক্ষ হবে এটা, নষ্ট পূর্তি হয়ে গেল, এবং এ ক্যাটায়নে পরিণত হবে। আর বি যদি সেই ইলেকট্রনটা গ্রহণ করে নেয়, তাহলে এখানে 7এর জায়গা হয়ে যাবে 8টা, তাহলে বি হয়ে যাবে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস ইলেকট্রন বিন্যাস 2 8, আর বিটা হয়ে যাবে বি মাইনাস ইলেকট্রন বিন্যাস 2 8। এবার এদের মধ্যে কি হবে? তড়িৎ আকর্ষণ বল কাজ করবে, তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করবে, অর্থাৎ এটা তড়িৎ যোজ্যতা গঠন করবে। বলছে নিয়নের সম ইলেকট্রন যুক্ত একটি ক্যাটায়ন এবং অ্যানায়নের উদাহরণ দাও। নিয়ন, তাহলে নিয়নের কটা ইলেকট্রন আছে? হিলিয়াম নিয়ন মানে 10টা, তাহলে ইলেকট্রন সংখ্যা 10টা, ইলেকট্রন বিন্যাস 2 8। তাহলে 10টা ইলেকট্রন আছে, এমন ক্যাটায়ন কে আছে? অবশ্যই সোডিয়াম প্লাস বলতে পারি, কারণ সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 281 প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে 10টা। ম্যাগনেসিয়াম 2 প্লাস বলতে পারি, কারণ ম্যাগনেসিয়াম 12টা ইলেকট্রন থেকে বেরিয়ে গিয়েছে, তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাস, তাহলে এর ইলেকট্রন বিন্যাস 2 8। আর দুটো অ্যানায়ন যদি বলি তাহলে ফ্লোরিন মাইনাস হতে পারে, কারণ ফ্লোরিনের ছিল 9টা ইলেকট্রন, একটা ইলেকট্রন গ্রহণ করার পর হলো 2 8, তাহলে 10টা ইলেকট্রন হয়ে গেল। অক্সিজেন 2 মাইনাস বলতে পারি, আর এখানে 2 8, কারণ অক্সিজেন নিজস্ব ইলেকট্রন হচ্ছে 8টা, দুটো ইলেকট্রন গ্রহণ করলে হয়ে যাবে 10টা। তাহলে যেটাকে বলবে তার ঠিক আগে পিছের কাছে এলিমেন্টকে নিয়ে স্টাডি করলেই আমরা পেয়ে যাবো। দেখো আমরা যে একটা লিখতাম, তাহলে কিন্তু হাইড্রোজেন, এখানে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এখানে অ্যালুমিনিয়াম, সিলিকন। বেশ, তাহলে দেখো আমাকে বলছে নিয়নের খুব মানে গঠন কাঠামো বিশিষ্ট। তাহলে এখানে দেখো পাশে কি রয়েছে? অক্সিজেন রয়েছে, ক্লোরিন রয়েছে, আর সোডিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে। তাহলে এইভাবে কি করতে হবে? যে পর্বটা আমাদের দেবে তার ঠিক আগে পিছনে তাকাবো। তাহলে নিয়নের বাঁ পাশে রয়েছে অক্সিজেন আর ক্লোরিন, দেখো O2 মাইনাস এবং F মাইনাস হয়ে যাচ্ছে। নিয়নের ঠিক পরেই রয়েছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তাহলে সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস হলেই 10টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। এইভাবে আমরা চেষ্টা করে দেখবো এগুলোকে। বেশ, তাহলে এখান থেকে মোটামুটি এই কথা আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা এখান থেকে দেখি, হ্যাঁ একটা যেটা করবো সেটা হচ্ছে কি, একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ। সাধারণত বাম স্তম্ভ ডান স্তম্ভটা যেভাবে করে থাকি, অনেক ক্ষেত্রে সেটা ভুল করে থাকি আমরা, হয়তো আমরা ভাবি যে সঠিক উত্তরই লিখেছি, কিন্তু সেটা অনেক সময় ভুল হয়ে থাকে। আমরা একটা ফরম্যাট শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। সেটা হচ্ছে কি, তোমাদেরকে বাম স্তম্ভ ডান স্তম্ভ, তারা একটা প্রশ্ন এরকমভাবে দিয়েছে যে এটা হচ্ছে বাম স্তম্ভ, তাহলে প্রশ্নটা যেমন আছে তোমরা প্রশ্নকে তেমনভাবে আগে লিখে নেবে। তাহলে বাম স্তম্ভ ডান স্তম্ভ, ওকে। বেশ, তাহলে বাম স্তম্ভে 1 নাম্বার দিয়ে কি করেছে? বলেছে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম। 2 নম্বরে বলেছে বেনজিন, 3 নম্বরে বলেছে হিলিয়াম, আর 4 নম্বরে বলেছে জিঙ্ক, তাই তো? ওকে,
আর ডান সামনে কি বলেছে, আচ্ছা এগুলোকে সব এবিসিডি করে দিয়েছে, তাই হোক এ, এটা বি, সবসময় প্রশ্ন অনুযায়ী উত্তর লেখার চেষ্টা করতে হবে। আমি কিন্তু 1 2 3 4 লিখেছিলাম, সেটাকে ভুল, অবশ্যই ভুল না, কিন্তু প্রশ্নে যেহেতু এবিসিডি লেখা আছে ফলে সেটাকে ফলো করাটাই কিন্তু যুক্তিযুক্ত। বেশ, এবার ডান দিকে কি আছে, ডান দিকে প্রথম পয়েন্ট বলেছে অধ্রুবীয় ধারক, রোমান 1 2 করে লিখেছে, তাই করব। তাহলে অধ্রুবীয় ধারক। নাম্বার 2 কি আছে, নাম্বার 2 বলেছে সমযোজী। নাম্বার 3 কি বলেছে, সন্ধিগত মৌল। নাম্বার 4 হচ্ছে নোবেল গ্যাস। ওকে, বেশ। অনেক ক্ষেত্রে যেটা করে থাকে সাধারণত অনেকেই, সেটা হচ্ছে কি এরকম একটা কাটাকুটি খেলা হয়। ধরা যাক প্রোগ্রামকে সমযোজী বলল, এর তীর দিল, বেঞ্জিনকে বললো অধ্রুবীয় দ্রাবক, তীর দিল, হিলিয়ামকে নোবেল গ্যাস বললো, জিঙ্ককে এরকম বললো। এরকম করে কাটাকুটি খেলতে গিয়ে কিন্তু অনেক সময় বোঝা যায় না, তাই বলবো এটাকে ফলো করবে না। তাহলে ফলো করবে না কিভাবে, তাহলে এটা বুঝে দাও, এই ফর্মুলাটা একদমই করবে না, ঠিক আছে। কিন্তু অনেকে এটা করে থাকে, করতে গিয়ে গন্ডগোলটা হয়, আমরা অনেক সময় বুঝতে পারি না কোনটা ঘাটে কোন তীর পড়ে গেছে, তখন আমরা কেটে দিই, ফলে নিজেই তীরবৃত্ত হয়ে যায়। তাহলে ক্লোরোফর্মের উত্তর কি হবে, সমযোজী। হ্যাঁ, তাহলে সমযোজী মানে ক্লোরোফর্মের কোনটা, এ নাম্বার, তাহলে সমযোজী ব্যাখ্যা লিখে দাও এ। ওকে, বেনজিন কি একটা অধ্রুবীয় দ্রাবক, তাহলে ব্যাখ্যা লিখে দাও বি। যদি এখানে একটা কনফিউশন হওয়ার ব্যাপারটা আছে, ক্লোরোফর্ম কিন্তু অধ্রুবীয় দ্রাবক বটে, আবার ক্লোরোফর্ম একটা সমযোজী যৌগও বটে, তাই জন্য কিন্তু যেহেতু এখানকার মধ্যে মেলাতে চাষ হবে, তাহলে বেটার হচ্ছে ক্লোরোফর্ম সমযোজী বলাটা আর বেনজিন অধ্রুবীয় দ্রাবক বলা। আর হিলিয়াম একটা নবীন নিষ্ক্রিয় মৌল, তাহলে ব্র্যাকেট সি করে দিলাম, আর ডি একটা সন্ধিগত মৌল, তাহলে ব্র্যাকেটে ডি করে দিলাম। এইভাবে উত্তর লেখাটা বেটার। ওকে, তোমরা চেষ্টা করো এইভাবে এই ফরম্যাটে উত্তর যাতে লিখতে পারা যায়। বেশ, আমরা মোটামুটি অনেকটাই আলোচনা করে ফেলেছি। এবার যেটা করব, আমাদের কাছে হাতে বেশি সময় নেই, আমরা মাধ্যমিকের কয়েকটা কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করব। যেমন ধরা যাক একটা প্রশ্ন বলেছে যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন কথাটা ব্যবহার করা হয় না সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। তাহলে আমাদের বলতে হবে সোডিয়াম ক্লোরাইড যৌগটা যখন গঠিত হয় তখন Na+ এবং Cl- কি হয়, এরা পরস্পর যুক্ত হয়। কি বললাম, Na+ এবং Cl- পরস্পর যুক্ত হয়। কিভাবে যুক্ত হয়, তার একটা ল্যাটিস গঠন আছে। ল্যাটিস গঠন আছে এরকম, Na+, Cl-, Na+, Cl-, এখানে Cl-, এখানে Na+, ওখানে Cl-, এখানে Na+, এখানে Na+, এখানে Cl-, এখানে অল্টারনেট করে, হ্যাঁ জাস্ট অল্টারনেট করে লিখে যাবে Cl-, এই স্ট্রাকচারটা দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে NaCl এর একটা ল্যাটিস গঠন, এটা 3 ডাইমেনশনালি হয়ে থাকে, কিন্তু এখানে তো আমাদের পক্ষে 3 ডাইমেনশনাল আঁকা সম্ভব নয়, তাই জন্য আমরা মোটামুটি খুব রাফলি তাড়াহুড়ো করে একটা আঁকার চেষ্টা করলাম, যেহেতু হাতে সময় একটু কম আমাদের, তাই জন্য এটা তোমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আঁকার চেষ্টা করবে। বেশ, এবার এখান থেকে যেটা বলা সেটা হচ্ছে এটাকে বলা হয় NaCl এর ল্যাটিস গঠন। ওকে, NaCl এর ল্যাটিস গঠন। এই NaCl ল্যাটিস গঠন করতে কি হবে, যে কোনো টেবিল পাবে, এটা ধরলাম এখানে একটা দুটো তিনটে চারটে Cl- আছে, এবার এর অ্যাবাভ দ্য প্লেন এবং বিলো দ্য প্লেন আরো দুটো আছে, এবং 6টা Cl- কিনে আছে। আবার Cl- কি হবে, 1 2 3 4, এর অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন 6টা Na+ রয়েছে। তাহলে এটাকে বলা হচ্ছে কি, তাই জন্য এখানে কি হচ্ছে, NaCl কখনো অণু হিসেবে থাকে না, NaCl এরকম আয়ন হিসেবে থাকে। যেহেতু আয়ন হিসেবে থাকে তখন তার আণবিক ওজন কথাটা না ব্যবহার করে বলা হয় সংকেত ওজন। ওকে, এই প্রশ্ন আসতে পারে। নেক্সট বলছে ন্যাপথালিন এবং সোডিয়াম ক্লোরাইডের তুলনা করতে হবে। তাহলে ন্যাপথালিন এবং সোডিয়াম ক্লোরাইড, তাহলে আমাদের যৌগর কিন্তু তুলনা চাইনি, অ্যাকচুয়ালি যে যৌগটার প্রকৃতির তুলনা কিরকম। ন্যাপথালিন কিরকম যৌগ, ন্যাপথালিন আমরা দেখেছি আবার সমযোজী যৌগ, আর সোডিয়াম ক্লোরাইডটা কিরকম যৌগ, সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে তড়িৎদ্বয়ী যৌগ। তাহলে অ্যাকচুয়ালি এটা ঘুরিয়ে যেটা চাইছে সেটা হচ্ছে তড়িৎদ্বয়ী যৌগের সঙ্গে সমযোজী যৌগের পার্থক্য।
এবার যদি সরাসরি বলে দুটোর পার্থক্য, তাহলে তুমি যে কোনো পয়েন্টে লিখতে পারো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি গলনাঙ্ক আর জলদাহ্যতা দিয়ে বলেছে। তাহলে কি বলতে হবে? গলনাঙ্ক, ন্যাপথালিন যেহেতু সমযোজী যৌগ, তাহলে বলতে হবে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, আর স্ফুটনাঙ্ক চাইনি, শুধু গলনাঙ্ক, তাহলে এর গলনাঙ্ক NaCl এর তুলনায় কী হবে? কম। আর সোডিয়াম ক্লোরাইডের যেহেতু দ্বৈতীয় যৌগ, ফলে এর গলনাঙ্ক ন্যাপথালিনের তুলনায় কি বেশি। এই তুলনায় কথাটা বলতে হবে, হ্যাঁ, তুলনায় কথাটা খুব উল্লেখযোগ্য কথা। আর বলেছে জলে দ্রাব্যতা, জলে দ্রাব্যতা ন্যাপথালিন জলে দ্রাব্য কি? অবশ্যই জলে দ্রাব্য নয়, ফলে জলে অদ্রবীভূত হয়, আর NaClটা হচ্ছে জলে দ্রবীভূত হয়। ওকে, নেক্সট বলছে কি, কোন একটা পরমাণু থেকে অপর একটি পরমাণুতে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোন ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয়? সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তর মানে কি? ক্যাটায়ন তৈরি হওয়া। এবার একটা থেকে ইলেকট্রন অন্যটায় চলে গেল, মানে যে যার থেকে গেল সে ক্যাটায়ন হবে, আর যেখানে গেল সেটা অ্যানায়ন হবে। তাহলে দুটো অপোজিটলি চার্জ পার্টিকেল হবে, ফলে এদের মধ্যে তড়িৎ বন্ধন গঠিত হবে। ওকে, এবার বলেছে দুটি মৌল আছে, একটা হচ্ছে A এবং B। তো এর ইলেকট্রন বিন্যাস 7টা, আর B এর হচ্ছে তোমার 20টা, ইলেকট্রন হচ্ছে 20টা। তাহলে A হচ্ছে 7টা, তাহলে 7টা মানে ইলেকট্রন বিন্যাস হবে 2,5, আর এটা হবে 2,8,8,2। তাহলে লাস্ট সালে কটা আছে? 5টা। লাস্ট সালে কটা আছে? 2টো। তার মানে অ্যাকচুয়ালি মনে মনে ভেবে নাও, এটা হচ্ছে তোমার ফ্লোরিন অণু, আর এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম অণু। বেশ, তাহলে কি হবে? তাহলে এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে দুটি ইলেকট্রন ছাড়বে, আর এই কি করবে? এখান থেকে যেটা হবে আলটিমেটলি, এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে কি, এখানে প্রশ্নটা অন্যভাবে দিয়েছে। প্রশ্নটা বলেছে A মৌলের দুটি পরমাণু পরস্পর যুক্ত হয়ে গঠন করে। A মৌল আছে, তাহলে A মৌল মানে এটা। তাহলে এখানে কি হলো? A মৌল লিখলাম, এই 5টা ইলেকট্রন লিখলাম, তাহলে 1 2 3 4 5, আবার একটা A মৌল 1 2 3 4 5। তাহলে এখানে কি হবে? 8টা হয়ে গেল, এরও 8টা হয়ে গেল। তাহলে A মৌল পরস্পর ত্রিবন্ধন দ্বারা যুক্ত হলো, এবং প্রত্যেকের একটি করে লোড প্যাড থাকলো। তাহলে এখানে সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত হলো। এরকম টাইপের প্রশ্ন অনেক সময় দিয়ে থাকে। আরেকটা দিয়েছে কি, আরেকটা দিয়েছে হচ্ছে যে বলেছে পটাশিয়াম ক্লোরাইড, নাইট্রোজেন, ওকে, ম্যাগনেসিয়াম অক্সাইড, আর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। যেহেতু হাইড্রোজেন ক্লোরাইড বলে দিয়েছে, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে, কিন্তু অনেক সময় শুধু HCl দিয়ে উল্লেখ করে দেয়। HCl দিয়ে উল্লেখ করে দিলে, আমি আগেই বলেছিলাম, আবারও বলছি, HCl যদি হাইড্রোজেন ক্লোরাইড হয় তাহলে সমযোজী যৌগ, আর HCl যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় তবে তড়িৎদ্বয়ী যৌগ। এবার বলেছি এই চারটি যৌগের মধ্যে কোনটা তড়িৎদ্বয়ী, কোনটা সমযোজী। তাহলে এটা হচ্ছে তোমার তড়িৎদ্বয়ী, এটা হলো সমযোজী, এটা হলো তড়িৎদ্বয়ী, আর এটা হলো, যেহেতু হাইড্রোজেন ক্লোরাইড বলে দিয়েছে তাহলে এটা হবে সমযোজী যৌগ। বলেছে A B C এদের পরমাণু ক্রমাঙ্ক সংখ্যা 3 11 19। বেশ, তাহলে A এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3, B হচ্ছে 11, আর C হচ্ছে 19। তাহলে এটা বিন্যাস 2,1, এটা হবে 2,8,1, এটা হবে 2,8,8,1। ওকে, তাহলে 3 11 19। বলছে B এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া, B এর সঙ্গে বলতে তাহলে এটার সঙ্গে, তাহলে B এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া কি হবে? তাহলে ক্লোরিন মানে কি? ক্লোরিন মানে 17, তাহলে 287। তাহলে এই দুটো কম্বাইন করতে হবে। তাহলে এখানে লাস্ট থেকে কটা আছে? একটা, তাহলে এইটা ছেড়ে দেবে, তাহলে 8 হয়ে যাবে, 8টা হয়ে যাবে। আর এই যদি সেটাকে গ্রহণ করে নেয় তাহলে কি হবে? তাহলে বিটা হবে B প্লাস, আর সিটা হবে Cl Cl মাইনাস। তাহলে এটা যুক্ত হয়ে কি হবে? BCl, মানে তড়িৎদ্বয়ী যৌগ গঠিত হবে। কারণ এই ইলেকট্রন বর্জন করে B প্লাস হবে, আর Clটা একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস হবে। তাহলে দুটো অপোজিটলি চার্জ পার্টিকেল হচ্ছে, তাহলে যেমন হবে তড়িৎদ্বয়ী বন্ধন। ওকে, তো এইভাবে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের থেকে কোশ্চেন এসে থাকে। আমরা চেষ্টা করেছি সব রকম টাইপের কোয়েশ্চেনগুলোকে ছুঁয়ে দেখার। আশা করা যায় তোমরা বুঝতেও পেরেছো। তোমরা আমাদের আগের যে দুটো এই চ্যাপ্টারটাকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। অ্যাকচুয়ালি আমরা প্রথম দিন বেসিক কনসেপ্ট দিয়েছিলাম এবং তড়িৎদ্বয়ী যৌগ বা আয়নীয় যৌগ সম্বন্ধে আলোচনা করেছিলাম। দ্বিতীয় দিন এই চ্যাপ্টারটা আমরা সমযোজী যৌগ সম্বন্ধে মূলত আলোচনা করেছিলাম, এবং সেই সঙ্গে তড়িৎদ্বয়ী যৌগের সঙ্গে সমযোজী যৌগের একটা পার্থক্য করেছিলাম। আর আজকে তৃতীয় দিন এই চ্যাপ্টারটা নিয়ে
সেটা হচ্ছে এখানে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড বিভিন্ন রকম কোয়েশ্চেন যেটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন বইয়ের অনুশীলনীতে থেকে থাকে, মাধ্যমিক পরীক্ষায় আসে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এসে থাকে। তো মোটামুটি চেষ্টা করেছি আমরা সব টাইপের কোয়েশ্চেন মিনিমাম একটা করে হলেও আমরা এখানে আলোচনা করেছি। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কনসেপ্টটাও আশা করা যায় ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা রাসায়নিক বন্ধনে তোমরা আশা করা যায় এখন বেশ ভালোই পারবে, এটা আমার ধারণা, এটা আমার কনফিডেন্স তোমাদের প্রতি। তো যাই হোক, যেটা মুখ্যত বলার সেটা হচ্ছে পারুল প্রকাশনীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ তারা তোমাদের কথা ভেবে এরকম একটা ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবস্থা করেছেন যেখানে তোমরা বাড়িতে বসে তোমাদের ডিজিটাল যে গ্যাজেটগুলো রয়েছে, মোবাইল বা কম্পিউটার বা এই সমস্ত ল্যাপটপ এই সমস্তগুলোতে তোমরা বাড়িতে বসে তোমরা এই ক্লাসগুলো করতে পারছো এবং তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছ। সেই জন্য পারুল প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে তোমাদেরকেও ধন্যবাদ, কারণ তোমরা আমাদের সঙ্গে থেকেই ক্লাসগুলোকে ফলো করছো এবং তোমাদের পাঠ পরিকল্পনা এবং পাঠ যে কন্টিনিউয়েশন, তোমাদের লেসনগুলোকে যে কন্টিনিউ করা, সেটাও তোমরা চালিয়ে যাচ্ছ। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তোমরা আরও ভালো পড়াশোনা করো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হোক, তোমাদের ভালো রেজাল্ট হোক এবং তোমরা ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হও, এটাই আশা রাখি। সবাই ভালো থেকো, ধন্যবাদ, নমস্কার।